আমরা একটা সুড়ঙ্গতে নামছি, যে এখানে সিঁড়ি দেওয়া আছে। বেশি ভালো লাগছে তো আমার এইখানের এই দুর্গটা, আশেপাশে সবকিছুই সুন্দর, মানে আসলে অনেক বেশি সুন্দর। গরমের সময় ঠান্ডা লাগে, আবার ঠান্ডার সময় ভিতরে মানে ঠান্ডা নাই, ভিতরে খুব ঠান্ডার সময় এই অবস্থা লাগে। মুন্সিগঞ্জ জেলার যে ধলেশ্বরী নদী আছে, সেই ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি মুন্সিগঞ্জ জেলা, ঢাকা বিভাগের একটি অন্তর্গত জেলা হচ্ছে এই মুন্সিগঞ্জ জেলাটি। এই মুন্সিগঞ্জ জেলার যত ঐতিহাসিক প্রাচীন যে জায়গাগুলো এবং এর ইতিহাস নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। মুন্সিগঞ্জ জেলার ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায় যে এই মুন্সিগঞ্জ জেলাটি কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে স্বীকৃতি হয়ে আসছে। 1000 শতাব্দী থেকে 1300 শতাব্দী প্রথম পর্যন্ত সেন রাজারা যখন এই বঙ্গপুরা অঞ্চল তারা রাজত্ব করত, সেই সেন রাজাদের একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ছিল এই মুন্সিগঞ্জ জেলা। যে 1200 শতাব্দীতে শুরুতে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার মোহাম্মদ খিলজি যখন নদিয়া আক্রমণ করে, লক্ষণ সেন তিনি কিন্তু এই মুন্সিগঞ্জ জেলাতেই চলে আসেন এবং মুন্সিগঞ্জ জেলাতে এসে এখানে শাসন করেন এবং তার দুই ছেলে এখানে এসে কিছুদিন তারা এখানে শাসন করতে থাকেন। এই প্রাচীন কাল থেকে পরে সুলতানি আমল আসে, সেই সুলতানি আমলে এই মুন্সিগঞ্জ জেলার গুরুত্বটা একটু কম পেতে থাকে। সুলতানি আমলে রাজধানীটা চলে যায় সোনারগাঁয়ে। মুঘল শাসন আমল 24 পরগনা হিসাবে, বিক্রমপুর পরগনা হিসাবে রাজস্বের তালিকাভুক্ত হয় এই মুন্সিগঞ্জ জেলাটি। এই মুন্সিগঞ্জ জেলার নামকরণের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায়, মুন্সি হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি মুঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত ছিলেন। এই এলাকার নামটি ছিল ইদ্রাকপুর। তার নাম অনুসারেই ধারণা করা হয় যে মুন্সিগঞ্জ নামকরণটি করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা ভ্রমণের তালিকায় প্রথম যে স্থানটি রেখেছি, সেই স্থানটিতে আমরা চলে এসেছি। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটির নাম হচ্ছে বজ্রযোগিনী। আমরা সেই গ্রামে চলে আসছি এবং সেই গ্রামে একটি জায়গা হচ্ছে অতীশ দীপঙ্করের জন্মস্থান, ভিটা বাড়ি হিসাবে এই পরিচিত এখানকার স্থানীয়দের কাছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, জানা যায় ইতিহাস থেকে যে 982 খ্রিস্টাব্দে তৎকালীন যে পাল সাম্রাজ্য ছিল, সেই পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্কর তিনি কিন্তু এখানে জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্করের জন্মস্থান বসত বিঠা বাড়ি হিসাবে কিন্তু এই জায়গাটি এখনও প্রসিদ্ধ হয়ে আছে। তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ, তার পরের স্থান হিসাবে বৌদ্ধ ধর্মের লোকেরা তার পরের স্থানে কিন্তু এই অতীশ দীপঙ্করকে তারা স্থান দিয়ে আসছেন। অতীশ দীপঙ্করের যে জন্মস্থান ভিটাবাড়ি আছে, আমরা সেখানে ঘুরছি এবং এখানে দেখছি, আপনারা দেখেন যে এখানে লেখা আছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান। এখানে কিছু তার উক্তি বা বাণী দেওয়া আছে, তিনি যে ধর্মপ্রচারক ছিলেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটা কথা বলে দিই যে এখানে যে বৌদ্ধ ধর্মের যে প্রধান যে একটি ধর্মপ্রচারক ছিলেন, তার জন্মস্থানকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মের যত মানুষ আছে, চীন বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব দিক থেকে কিন্তু এখানে অনেক বাইরের থেকে অনেক মানুষরা এখানে আসে, এটা পরিদর্শন করে এবং তার জায়গাটি এখানে এসে দেখে যান। আমরা কিন্তু এখানে পরিদর্শন করলাম হচ্ছে অতীশ দীপঙ্করের জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রাম বিক্রমপুর থেকে। আমরা এখন চলে যাবো আরেকটি জায়গায়। আমি অবশেষে চলে আসছি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার মীর কাদিমের দরগাবাড়ি গ্রামে। এই দরগাবাড়ি গ্রামে আসার পর আমি এখানে একটি মসজিদ দেখতে পেলাম, মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায় যে এই বাবা আদম শাহ রহমতুল্লাহ আলী তিনি আরবের সুফি দরবেশ ছিলেন। ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে আগমন করেন। 1178 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলার মীর কাদিমে তিনি আগমন করেন। তখন শাসক ছিলেন বল্লাল সেন নামের একজন অত্যাচারী শাসক। তার সাথে যুদ্ধ সংঘটিত হয় বাবা আদম শাহ রহমতুল্লাহ আলীর সাথে বল্লাল সেনের। সেই যুদ্ধে বল্লাল সেন বাবা আদম শাহ রহমতুল্লাহ আলীকে বল্লাল সেন হত্যা করেন। হত্যা করার পর 319 বছর পরে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি নির্মাণ করা হয়। 1483 খ্রিস্টাব্দে বাবা আদম শাহ রহমতুল্লাহ আলী শহীদ হওয়ার 319 বছর পরে মুসলিম স্থাপত্য শৈলীর যে মসজিদটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই মসজিদটি কিন্তু তখনই প্রতিষ্ঠা করা হয়। প্রায় 550 বছর ধরে এই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমরা এখানে জোহরের নামাজের সময় আসছি। এখন প্রচণ্ড রোদ, উত্তাল তাপ এবং গরম দেখতেই পাচ্ছেন। কোন পর নামাজ হবে, আমরা নামাজ পড়ব। এই মসজিদের ঠিক পিছন সাইডে আসছি। মুসুরবিগুলো ঠিক মুসলিম স্থাপত্য শৈলীতে
রীতিতেই কিন্তু বানানো 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বেশ বড়সড় করেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমরা ঠিক সামনের দিকে চলে আসলাম। বর্তমানে আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে। 540 বছর এটার বয়স। তৎকালীন সুলতান ফতেহ শাহর আমলে মালিক আব্দুল কাফুর তত্ত্বাবধানে এখানে যে ছিল তার তত্ত্বাবধানে এই মসজিদ নির্মিত হয়। তাইফ থেকে যখন ইসলাম প্রচারের জন্য আসে বাবা আদম আরব থেকে আসছে, তাইফ শহর থেকে আসছে, ওনার জন্ম তাইবে। এখানে আসছিল উনি ইসলাম প্রচারের জন্য। মূলত বল্লাল সেনের সাথে ওনার একটা দ্বন্দ্ব ছিল, ওই ইসলামের ব্যাপার নিয়ে আসলো। তৎকালীন এখানে রাজা ছিলেন হচ্ছে বল্লাল সেন। তখন তার সাথে যুদ্ধ ঘোষণা হয়। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মাগরিবের সময় হয়ে যায়। তারপরে উনি মাগরিবের নামাজের জন্য দাঁড়ায়। এই সময় বল্লাল সেন তাকে পিছন থেকে এসে আক্রমণ করে। তরাল সেন চলে যায়। কথা ছিল আমি বাড়ি থেকে যাই যুদ্ধে, যদি যুদ্ধে হেরে যাই তাহলে আমার পকেটে যে কবুতর আছে, কবুতর চলে আসলে তোমরা সবাই এই আঙ্গুনি কুণ্ডলিতে পড়ে ঝাঁপাই পড়ে মারা যাবে। আসলে ওনার নসিব খারাপ বিদায় উনি আমাদের বল্লাল সেনের সাথে যুদ্ধ করে আল্লাহর ইশারায় উনি নিজেও ধ্বংস হয়ে যায়। কী হয়ে যায়, উনি যখন বাড়িতে যায় গিয়ে দেখে কবুতর আগে চলে গেছে। কবুতর দেখে সবাই ওনার গোষ্ঠীঘাতী যারা ছিল সবাই আগুনের কুণ্ডলিতে ঝাঁপাই পড়া মারা যায়। এখন উনি কি করবে, উনি একা থেকে আর কি লাভ? উনি চিন্তা করছে আমার থেকে লাভ নাই, উনি নিজেও ওখানে ঝাঁপাই পড়ে মারা গেছে। তারপর থেকেই ওনার বাবা আদমের মৃত্যুর 319 বছর পরে এই মসজিদ নির্মিত হয়। তাও বয়স 540 বছর প্রায়। এখন বর্তমানে মসজিদটা একটু নির্মিত হয়। মসজিদটা একটু সমস্যা হচ্ছে, ফাটল ধরছে। তা আমরা কর্তৃপক্ষের কাছে বারবারই সবাই এই এলাকার সবাই বলা হয়েছে যে একটু নজরদারি করার জন্য, দেখার জন্য, একটু মোটিফাই করার জন্য, আপডেট বর্তমানে যে সমস্যাটা হয়েছে দেখার জন্য। আসলে আমরা এই পর্যন্ত বহুবার বলা বলি হয়েছে। এখন আপাতত আপনারা স্থানীয় যারা আছেন তারাই দেখাশোনা করছেন। না, দেখা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে আছে, ওনারাই দেখে। এলাকাবাসীর কিছু করার নাই এখানে। এলাকাবাসী করতে গেলে তাদের নিষেধ আছে, করা যাবে না। তারাই করতে হবে, তাদেরই করতে হবে। তারা যদি লক্ষ্য করে তাহলে আমাদের একটু উপকার হয়। কারণ এই মসজিদটা 540 বছর আগের নির্মিত, এখনো আরো যেন 1000 বছর টিকে থাকে, এটা আমাদের দাবি এই এলাকার। আপনাদের এই মসজিদে নামাজ পড়ে আপনাদের অনুভূতিটা কি? অনেক মজা, অনেক শান্তি। যেমন এখনো গরমের তাপে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যেমন আমরা এখানে আসলাম, অনেক ভিতরে কিন্তু বাইরে কিন্তু অনেক তাপমাত্রা, ভিতরে গেলে দেখলাম যে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। মসজিদটা যে ভিতরে একদম নাত্র সুন্দর মনে হয় যে শীতল, কোথাও একটা কিছু এসি ফিট করে রাখছে এমন মনে হয়। এমন একটা মনে হয় আর কি। গরমের সময় ঠান্ডা লাগে, আবার ঠান্ডার সময় ভিতরে মানে একটু সুন্দর অবস্থা মনে হয় যে ঠান্ডা নাই ভিতরে, খুব ঠান্ডার সময় অবস্থা লাগে, খুব ভালো লাগে। মোটামুটি বলতে মসজিদে কোনো কাজ বাস লাগলে তা করেন। নোটিশ আছে ওখানে, মসজিদের কোনো করা যাবে না, হাত দেওয়া যাবে না, আকার কোনো বিকৃত করা যাবে না। নামাজ পড়লে উপর থেকে, যেহেতু পুরাতন মসজিদ উপর থেকে অনেক বালু পরে স্থাপিত, এই কারণে অনেক সময় অনেক ময়লা পড়ে। এগুলো যদি নির্মাণ করা হয় তাহলে এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়। এখানে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়া শেষে স্থানীয় কয়েকজনের সাথে আমরা কথা বললাম। মসজিদটা কিন্তু এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে, যদিও কিন্তু এখানের কোনো সংস্কারমূলক কাজ কিন্তু তারা করে না। এই মসজিদটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এটা অবশ্যই উচিত তাদের সংস্কারমূলক কাজ করা, যেহেতু ইট চুনসুরকি একটু খসে পড়ার সম্মুখীন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এলাকার মানুষের দাবি হচ্ছে তারা যাতে এটা সংস্কার করে এবং তারা এটা দেখাশোনার ভালোভাবে পর্যবেক্ষণ করে। বাবা আদম শাহ মসজিদ থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আরেকটি স্থানে। বাবা আদম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এখানে রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি। অবশেষে চলে আসলাম হচ্ছে ইদ্রাকপুর দুর্গ বা কেল্লা যেটাকে বলে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় কিন্তু এই ইদ্রাকপুর দুর্গ, ইদ্রাকপুর কেল্লাটি এখানে অবস্থিত। 1660 সালের দিকে যখন মগ জলদস্যু এবং পর্তুগিজরা যখন এখানের এলাকার মানুষ এবং বিভিন্ন নদীর পাড়ে যখন এই মগ জলদস্যু এবং পর্তুগিজদের আক্রমণের ফলে এলাকার মানুষরা খুবই সংকটাপূর্ণ জীবনযাপন করত, ঠিক তখন ওই পর্তুগিজ আর মগ জলদস্যুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এবং এই দেশকে রক্ষা করার জন্য, এই এলাকার মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তৎকালীন 1660 সালের দিকে মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন। তিনি কিন্তু এই দুর্গটি দেখতে পাচ্ছেন, এই দুর্গটি তিনি নির্মাণ করেন এবং এই দুর্গটি নির্মাণ করার ফলে কিন্তু মগ জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে কিন্তু রেহাই পায় এবং তাদের অনেককেই মীর জুমলা
আটক করে তাদেরকে হত্যা করে এবং এলাকার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না। তো আমরা কিন্তু এখন যেই সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গতে নামছি, যে এখানে সিঁড়ি দেওয়া আছে, আমরা এই সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি। দেখি ভিতরে কতটুকু পর্যন্ত যাওয়া যায়, আমরা দেখি। কিছু নাই, অনেক দূর। কি চমৎকার, ওয়াও! এই যে দেখেন সুড়ঙ্গ পথ এখানেই শেষ। আমরা আসছিলাম এই যে এখান থেকে, প্রায় অনেক দূর। এখান থেকে নেমে নেমে আমরা এই পর্যন্ত আসছিলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এলাকার স্থানীয় মানুষদের একটি কথা প্রচলিত আছে যে তারা বলে যে একটি সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি ঢাকার লালবাগ কেল্লা পর্যন্ত চলে যাওয়া যায় নাকি, এরকম একটি কথা প্রচলিত আছে যদিও, কিন্তু এটার কতটুকু সততা এটা কিন্তু জানা যায় না। তো আমরা এখানে দেখতে পেলাম এই পর্যন্তই কিন্তু সুড়ঙ্গ পথ, হয়তো বা ছিল আরও বড়, কিন্তু আমরা এই সুড়ঙ্গ পথটি এখন দেখলাম। মুন্সিগঞ্জ জেলার ইদ্রাকপুর যে জাদুঘরটি আছে, মিউজিয়াম আছে, এটার ভিতরে নিদর্শন রাখা আছে, কিন্তু খুব মনোরম একটি পরিবেশ। আপনারা এসে এখানে কিছু টাইম কাটাতে পারবেন, সময় কাটাতে পারবেন। দেখেন যে কি অসাধারণ একটি জায়গা, এবং পুষ্করিণীটা খুব গোল আকারে, বৃত্ত আকারে কিন্তু এই পুষ্করিণীটা করা হয়েছে। পানিগুলো পুরো অসাধারণ, তারা দেখাশোনার দায়িত্বে রয়েছে, তারা বসে আছে। এই যে মনোরঞ্জন পরিবেশ অসাধারণ। আজকে আমার সাথে ছিল কিন্তু আমার ফ্রেন্ড নয়ন ইসলাম লিঙ্কন। তো আমরা এই যে কয়েকটা জায়গায় আসলাম, কয়েকটা জায়গায় এসে ঐতিহাসিক জায়গা, ইতিহাসও জানতে পারলাম, এবং আমরা দেখতে পেলাম সরাসরি যে এত বছর আগের ইতিহাসের সাথে আমরা পরিচিত হলাম। এটা কেমন লাগলো? সবকটা স্থানে গেলাম, সবকটাই ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে তো আমার এইখানের এই দুর্গটা সম্বন্ধে যে ইতিহাসটা তুই জানতে পারলি এখন, আগে জানতি না? আগে জানতাম। মানে এখানে এসে যে জানতে পারলি, এটার মানে এটার অনুভূতিটা কি? এটা আরো ভালো লাগতেছে, এই যে অভিজ্ঞতাটা এখান থেকে দেখতে পারলাম, অনেক কিছু শুনতে পারলাম। রামপুর এটার পরিবেশটাও ভালো, আশেপাশে সবকিছুই সুন্দর। আশেপাশে সবকিছুই সুন্দর, মানে আসলে অনেক বেশি সুন্দর। যা মুন্সিগঞ্জ বিক্রমপুর, এটা ঐতিহাসিকভাবেই সুন্দর তারা। যাই হোক, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ইদ্রাকপুর কেল্লা বা দুর্গ থেকে। আমরা এখন যাবো পরবর্তী স্থানে। প্রবেশপথ, তো এই প্রবেশপথের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে যে পুষ্করিণীটি রয়েছে। এক কাপ চা নিয়ে একটা নদীর পাড়ে দাঁড়ালাম, ধলেশ্বরী নদী। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধলেশ্বরী নদী, মুন্সিগঞ্জ জেলার যে ধলেশ্বরী নদী আছে, সেই ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, এবং এই নদীর পাড় থেকে আমি একটু চা খাচ্ছি। এই বিকাল টাইমটা মানে খুবই অসাধারণ মুহূর্ত অনুভব করছি এবং কাটাচ্ছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, নাম হচ্ছে মুক্তাপুর ব্রিজ। এসছি ভ্রমণ গাইডটি আপনাদেরকে এখন বলে দিই। প্রথমত আমরা ঢাকা থেকে গুলিস্তান আসছি, গুলিস্তান থেকে আমরা নারায়ণগঞ্জের চাষারায় চলে আসছি, এবং চাষারা থেকে এই মুক্তাপুর ব্রিজটা দেখতেছেন, এই মুক্তাপুর ব্রিজটা হয়ে আমরা এই মুন্সিগঞ্জের সদরে চলে আসছি। সদর থেকে আমরা প্রথমে চলে গিয়েছিলাম অতীশ দীপঙ্করের যে জন্মস্থান, এখান থেকে মুক্তাপুর ব্রিজ থেকে আমরা ডিরেক্ট চলে যাব ডাইরেক্ট ঢাকা গুলিস্তান। বন্ধুরা, আজকের মতো এই মুন্সিগঞ্জ জেলার সদর থেকে মুন্সিগঞ্জ জেলার যে ধলেশ্বরী নদী আছে, ধলেশ্বরী নদীর তীর থেকে মুক্তাপুর ব্রিজের পাশ থেকে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।